বলছি, আমি তৌহিদ শান্ত। প্রথমে আত্মার মাগফিরাত কামনা করছি কলকাতায় যারা এই অগ্নিকাণ্ডে অকালে ঝরে গেলেন। এখন পর্যন্ত সেখানের অগ্নিকাণ্ডে আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন বাংলাদেশি নাগরিক এবং 9 জন মারা গিয়েছেন, 7 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন ভারতীয়। আমরা 9 জনের জন্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যে আলোচনাটি আজকে করতে চাই সেটি হলো যে কলকাতা বাংলাদেশের খুব পছন্দের জায়গা এবং ভারত যেহেতু বাংলাদেশের বন্ধুত্বের জায়গায় থাকতে চায় এবং থেকেছে এবং সেই অবস্থানে এখনও থাকতে চায়, বা তাদের সেই জায়গা থেকে কলকাতায় বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটি ভারত সরকার বোঝে কিনা, বা সেই জায়গা থেকে এই বিষয়গুলো ঠিকমতো আলোচনা হয় কিনা। যে হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেলে হোটেল তো একটা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষে সেই কর্তৃপক্ষ কতটা দায়ী হবে এবং সেই হোটেলগুলো কতটা নিরাপদ। আমাদের সঙ্গে আলোচনায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্ভবত অধিকাংশ আপনার এলাকার নাগরিক, আপনার পাশের ডিস্ট্রিক্ট। আর রয়েছেন লক্ষ্মীপুর 1 থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে দীর্ঘ সময়ের মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদায় নিলেন। আমরা তার বিষয়ে আলোচনা করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বিএনপির যে দলীয় ও প্রতিষ্ঠাকালীন সময় তার মধ্যে সর্বোচ্চ সময় মহাসচিব ছিলেন এবং তার সময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, তার সময়ে খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন, আবার একইভাবে তার সময় খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং সরকার মানে ক্ষমতায় আসার জন্য এই বিএনপিকে 17 বছর অপেক্ষা করতে হয়েছে, আবার তার সময় ক্ষমতায় এসেছেন। অর্থাৎ মহাসচিবের এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে শিরোনাম দেখে দেব। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের নিহতদের মধ্যে 5 বাংলাদেশি পরিচয় শনাক্ত। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনাক্ত শেষ হলে এবং সব ফর্ম্যালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। 35 বছর পর কাল আবারও রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট। প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও অলি আহমদ। স্মরণীয় নির্বাচন হবে বললেন সিএসসি। বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত। গ্রামীণ সড়ক পুনর্বাসন সহ 9,333 কোটি টাকার 10টি প্রকল্পে অনুমোদন। বাংলাদেশ ভারত সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বলেছেন রুহুল কবির রিজভী। প্রতারণা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংস্কৃতি, বিএনপির নয়। এবং দুদককে দুর্নীতিমুক্ত করা ও ভাবমূর্তি উদ্ধারের আশ্বাস নতুন চেয়ারম্যানের। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার অঙ্গীকার। দর্শক, আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য, সেটি হলো 25 দিন যে গ্যাস সংকট থাকার পরে গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেট টার্মিনাল আংশিক চালু হলেও নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল 3 দিন ধরে সরবরাহ কমেছে এবং আগামী বুধবার পর্যন্ত সম্ভবত এটি বন্ধ থাকবে। এটিতেও গ্যাস সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা করছে। এই বিষয়ে আসলে কি সরকারের কি পরিকল্পনা, এটি নিয়ে আমরা পারলে একটু আলোচনা করব। রুহুল আমিন, আপনার কাছে আসতে চাই যে আপনি কি পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, বা আপনার যেই পাশের ডিস্ট্রিক্টে যার এলাকায় এই ভোটাররা যারা, সেই জায়গার কি অবস্থা আর মানে সেটি জেনে আমরা পরে আইনগত জায়গাগুলো আলোচনা করব। ধন্যবাদ। কারোর সাথে কথা হয়েছে কিনা? না, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী মানুষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চেয়েছেন, আপনি উপস্থাপন করেছেন। সাথে সাথে যারা মারা গেছে, যে 9 জন মানুষ নাগরিক,
তাদের বিদেহী 7 জন আত্মার বাংলাদেশি 2 জন ভারতীয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার ভিতরে বাংলাদেশের 7 জন এবং ভারতের 2 জন। সবচেয়ে দুঃখজনক এর ভিতরে 4 জনই আমার কুষ্টিয়া জেলার। তারা চিকিৎসা নেওয়ার জন্য অন্যান্য কাজের জন্য ভারতে গিয়েছিলেন। আমি আমাদের কুষ্টিয়ার যিনি সদরের এমপি, তিনি ওই পরিবারের সাথে যোগাযোগ করেছেন, খোঁজখবর নিয়েছেন, তাদের যারা এই দেশে বসবাস করে তাদের সান্ত্বনা দিয়েছেন। তাদের সাথে এখনও যোগাযোগ করার সুযোগ পাইনি, হয়তো আগামীকালকে তাদের অবস্থা জানতে পারবো। তবে যারা মারা গেছেন তাদের তো দুঃসহ যন্ত্রণায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার এই ঘটনাটা একটা বিরল। আমরা এই ঘটনার ইন্ডিয়ার কাছে সুষ্ঠু তদন্ত চাই। প্রত্যেকটা হত্যাকাণ্ডর তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। মানুষকে মেরে কোনো রাজনীতি না, মানুষকে মেরে কোনো পরিকল্পনা বাস্তবায়ন না। আমার বিশ্বাস ভারত সেটা করবে এবং আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যে ইন্ডিয়ার পক্ষ থেকে কি মেসেজ দেওয়া হয় আমাদের জন্য, যে আমাদের দেশের নাগরিক সেখানে গিয়ে মারা গেল, কিভাবে মারা গেল, সেই বিষয়গুলো যেন আন্তর্জাতিক মহল থেকে একটি তদন্ত রিপোর্ট এই পরিবারটা পাই, আমরা পাই। তার জন্য আমরা অপেক্ষা করতে চাই। আবার আসবো আপনার কাছে। শাহাদাত হোসেন সেলিম, আপনি তো কলকাতা নিউ মার্কেট এখানে এলাকায় গেছেন। সেখানে এই হোটেলগুলো হলো যেমন 5 তলা, যেমন এই যে হোটেলটির নাম শুনুন, 5 তলা ভবনে একটা হোটেল না, অনেকগুলো হোটেল ছিল। ছোট ছোট ঘর থাকে, এগুলো একটু কম টাকার। যারা শপিং করতে যান দ্রুত করেন, বা অনেক সময় দেখা যায় যে যাদেরকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় তারা ওইগুলা এক ধরনের ভাড়া নেন। একজন বাংলাদেশি পর্যটক বলছেন যে তাদের হঠাৎ করে গভীর রাতে তাদের ঘরের ধোঁয়ায় ভরে যায়। এই হঠাৎ করে গভীর রাতের ধোঁয়ায় ভরে যাবে কেন? আগুন লেগে তারপর ভরে যাবে। এখন তদন্ত কমিটির রিপোর্টে আসবে হয়তো বা কী ঘটছে, কিন্তু আপনি ঠিক এই সময়ে এই ধরনের একটা ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ। নিঃসন্দেহে দুর্ঘটনাই আমরা বলছি, কিন্তু তারপরও মানুষের মনস্তত্ত্বর জায়গাটা তো এক ধরনের বিষয় থাকেই। দেখুন, ভারত আমাদের তো বৃহৎ প্রতিবেশী এবং কলকাতার মানুষ বাংলা ভাষায় কথা বলে, যে কারণে বাংলাদেশের লোকজন কলকাতার প্রতি আগ্রহী, অথবা ভারতে বিভিন্ন কারণে বেশি চিকিৎসার জন্য মূলত যায়। প্রথমে তো কলকাতা যেতে হয়, কলকাতা থেকে অনেকে চেন্নাই, ব্যাঙ্গালোর ইত্যাদি পথে যায়। তো এটা পরিমাণ ধীরে ধীরে বাড়লেও মানে ভারতীয়রা কিন্তু বাংলাদেশিদেরকে খুব একটা ভালো চোখে দেখে না কোনো সময়। অনেক দিন ধরে দেখে আসছি তারা একটু নাকুচ্ছ বাংলাদেশিদের ব্যাপারে, কিন্তু বাংলাদেশে বাধ্য হয়ে সেখানে যায়। বাংলাদেশের সাথে ভারতের ইমিগ্রেশনের আচরণ, বাংলাদেশের সাথে ভারতীয়দের আচরণ খুব একটা সুখকর নয়। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে বনগাঁও থেকে ট্রেনে করে যাচ্ছে বাংলাদেশের 2 জন যুবক, তাদের থেকে মানে পাসপোর্ট ছাড়া সব কিছু ক্রেডিটে রেখে দিয়েছে। আর সড়ক পথে যারা যায় পদে পদে তাদেরকে বিএসএফ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পথে পথে লাঞ্ছনা করা হয়, চাঁদা দিতে হয়। এটা খুব অত্যন্ত একটা নোংরা এবং লজ্জাজনক বিষয়। বেশ আগে ধরেন আপনার 80 দশকের আগেও ভারতের যখন কলকাতায় যেত, তখন কলকাতার জায়গার নাম ছিল জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটে সেখানে মূলত বাংলাদেশিরা উঠত, সেখানে স্বল্প সংখ্যক। সেখান থেকে ভারতে 2 শ্রেণীর লোক যায়, মানে যাতায়াত করতে অতীতে, একজন বেড়াতে আর অন্যরা কি আজমির শরীফ মাজার জিয়ারত করতে যেত। পরবর্তীকালে যখন আস্তে আস্তে ফ্যাসিলিটি বাড়া শুরু করলো, চিকিৎসা সেবাটা শিক্ষা ব্যবস্থাটা যখন করতেছে, তখন আস্তে আস্তে বাড়া শুরু করলো। তখন জাকের স্ট্রিট থেকে শিফট করে সদর স্ট্রিটে আসা শুরু করলো। সদর স্ট্রিটে অল্প কয়টা 5-7টা হোটেল। এরপর সেটা বাড়তে বাড়তে মার্কুইস স্ট্রিট, তারপর আপনার মির্জা গালিব স্ট্রিট। এখানে আপনার এই যে বিল্ডিংগুলো, এগুলো সবগুলো 1-150 বছর পুরনো, কমপক্ষে 150 বছর পুরনো। ওই পুরাতন বিল্ডিংগুলোকেই কোনো রকম আপনার তারা বাসযোগ্য করে তোলে। একদম নতুন হোটেল যেগুলো আছে, সেগুলো বেশ গলাকাটা দাম। আর বাংলাদেশি যারা চিকিৎসা করতে যায় তারা একটু কম দামি হোটেলে উঠে এখানে আর কি। এটা একটা কম দামি একটা হোটেল, এই এলাকাটা আমি চিনি, কম দামি একটা হোটেলে উঠছে। দুঃখজনকভাবে যারা মারা গেছে তারা কিন্তু মানে রাতে থেকে সকালবেলা কিন্তু বাংলাদেশ উদ্দেশ্যে যাত্রা করার কথা। একই পরিবারে 3-4 জন মারা গেছেন, 5 জনের মতো। আর সাভারের একজন গেছেন, তিনি মাঝে মাঝে ব্যবসা করতে কসমেটিক আনতে যান, তিনিও মারা গেছেন সেখানে।
এটা আর কি। তো এটা আসলে এই মুহূর্তে এটা একটা নাশকতা হতে পারে, এটা একটা তদন্ত করলে বোঝা যাবে। আর দ্বিতীয় কথা হলো যে সেখানে আপনার যে মার্কেট স্ট্রিট, সদর স্ট্রিট, আপনার বিশাল একটা এলাকাটা, পুরো এলাকাটাই কিন্তু অসংখ্য হোটেল, মানে বাঙালি হোটেল, তারপর সেখানে বাস মানে সেখান থেকে বাস ছাড়ে বেনাপোলের জন্য, বাংলাদেশের জন্য, সেখান থেকে আবার ট্রেনে করে যাতায়াত করা যায়। বাঙালিরা মূলত ওই এলাকাটায় আসে। ওই এলাকার সমস্ত নিউ মার্কেট আশেপাশে সমস্ত এলাকাটা বাংলাদেশিদের পদচারণা অথবা তাদের মানে অর্থনৈতিক চাকাটা বাংলাদেশিদের কারণে ঘুরে। তো একটা সময় যখন ভিসা বন্ধ ছিল তাদের মধ্যে একটা হাহাকার, এটা আমরা দেখছি। এখন আবার ভিসা চালু হলো, মানে মানে সেইভাবে চালু হয়নি। আর আসলে শিক্ষা মানে চিকিৎসা ব্যবস্থা তো বাংলাদেশে অপ্রতুল, আমি নিজেও এটা দেখছি বা গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশের হসপিটালগুলো ধারণ ক্ষমতা বেশি, মানে চিকিৎসা, তাদের ডায়াগনোসিস করার সমস্যা, যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মতো মেশিনারি নেই, যে কারণে ভারতেরকেই বেছে নিচ্ছে অনেকেই, যারা মানে স্বল্প আয়ের লোকজন আর কি। বিশেষ করে বর্ডার সাইডের লোকজনও যায় সেখানে, প্রচুর ঢাকা থেকেও যাচ্ছে। তো এখন ভারতীয়রা কিন্তু সেভাবে, বাংলাদেশের লোকজন কিন্তু, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যেমন ভারতের আপনার একটা বাণিজ্যের বিশাল একটা ঘাটতি আছে। আমরা যদি 10 টাকা সেখানে রপ্তানি করি, 1 টাকা আমরা সেখান থেকে, আমরা যদি সেখানে রপ্তানি করি, ভারত কিন্তু আমাদের থেকে 1 টাকা রপ্তানি মানে আমদানি করে না। পাশাপাশি যদি আপনি ভ্রমণের কথা যান, আমরা যদি 100 জন বাংলাদেশি ভারতে যাই, সেখান থেকে 10 জন কিন্তু ভারতীয় বাংলাদেশে আসে না, বেড়াতে তো কেউ আসে না, হয় ব্যবসা করতে আসে অথবা স্বজনের কাছে আসে। তারা কিন্তু এখানে খুব একটা পয়সা খরচ করে না এখানে। কিন্তু বাংলাদেশি তো কাঠের পয়সা দিয়ে যায় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। মানে বাংলাদেশিদের ব্যয় পৃথিবীতে সবচেয়ে বেশি, ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এবং আপনার অতীতে দেখি যখন ভিসা বন্ধ হওয়ার আগে আপনার সবচেয়ে বেশি 16, 17, 18 লক্ষ লোক পর্যন্ত বাংলাদেশ থেকে মানে যাওয়া আসা করে আর কি, এরকম। তো এখন আপনার এই জিনিসটা একটু তদন্ত করা দরকার, ভারতের মনোভাবটা পরিবর্তন করা দরকার। কলকাতার ওই এলাকাটা ছাড়া অন্য জায়গায় হোটেল, আপনি একটা জিনিস মানে আপনি জানেন কিনা জানি না, ভারতের অন্যান্য শহরও কিন্তু বাংলাদেশের জন্য এত সুখকর কোনো বিষয় না। আচ্ছা, আমি এতক্ষণ আপনার আলোচনা শুনছিলাম, আমি সুনির্দিষ্ট কথাটা বলি। সেটা হলো যে আমরা একদম পরিষ্কারভাবে হত্যার হুমকি দেখেছি মুস্তাফিজকে দেয়া হয়েছে। জি, মুস্তাফিজকে আমাদের জাতীয় দলের অন্যতম ভালো খেলোয়াড়, এবং সেই জন্য তারা মুস্তাফিজকে সেখানে আসতে দেয়নি। 1, 2 নাম্বার হলো যে দলটি এখন সেখানে জিতেছে, বিজেপি, তারা বারবার বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা এটাকে দুর্ঘটনাই ধরতে চাই। আমরা এটা কখনোই চিন্তা করি না যে কলকাতাবাসীর কেউ, কলকাতাবাসী আর বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ একই জায়গায়। কিন্তু রাজনীতির জায়গায় কি ভারতকে কি একদমই সন্দেহের বাইরে রাখা যাচ্ছে কিনা, রুহুল আমিন? জি, প্রথম কথা হচ্ছে, কারণ সেখানে জঙ্গি গোষ্ঠী আছে, ভারতের ভেতরে অনেক জঙ্গি গোষ্ঠী আছে। ভারত যদিও অনেক কথা বলে, এবং বাংলাদেশে কিছু বাংলাদেশি ভারতীয় আছেন যারা বাংলাদেশে জন্ম হয়েছেন এবং নিজেকে ভারতীয় মনে করেন, আমি এটা স্যাটায়ার করে বললাম। তো তারা না যে ভারতে কিন্তু প্রচুর জঙ্গি সংগঠনের কাজ আছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশের কথা বলে, সেই জায়গাতে আমি সন্দেহের বাইরে রাখতে পারি কিনা। আমার মাননীয় সংসদ সদস্য সেলিম ভাই খুব চমৎকারভাবে কিছু কথা অবতারণ করেছেন। আমি যে জায়গা থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে, কোনো অবস্থায় সন্দেহের কোনো কারণ নেই যে ভারত আমাদের প্রতিবেশী, ভারত অনেক বড় রাষ্ট্র। না, এটা বারবার বলছেন কেন? এটা আমরা জানি, এটা আমরা সবাই বারবার না, বলছেন। আমি বলি এটা তো জিনিসটা এরকম হলো যে আমাকে বারবার ভারতকে মানে না, আমি শেষ করি। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু ভারত অদ্যবধি কখনোই প্রতিবেশী সুলভ আচরণ আমাদের সাথে করেনি, এটাও আমাদের সকলেরই মনে রাখা উচিত। আমার তো মনে করার কথাও না, কারণ ভারতের পররাষ্ট্রনীতি এমন। আমি সেটা ডিফারেন্স কথা, তার পররাষ্ট্রনীতি কি, তার ধর্ম কি, তার সংস্কৃতি কি, তার কি এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আমার পাশে যখন সে বসবাস করবে তখন আমার প্রতি তার একটা দায়বদ্ধতা থাকবে, তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকবে। তার কৃষ্টি, কালচার, তার ধর্ম সব কিছু আলাদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বাংলাদেশের মানুষ, আমার পাশে তার একটা বন্ধুত্বসুলভ আচরণ হওয়া উচিত, তার প্রতি আমার একটা বন্ধুত্বসুলভ আচরণ হওয়া উচিত। কিন্তু দীর্ঘ 17 বছরের রাজনীতিতে এই বন্ধুসুলভ আচরণটা আমরা তাদের কাছ থেকে পাইনি। সবসময় তারা দাদাগিরি আচরণটা আমাদের সাথে করে এসছে। আবার আমাদের সরকার যিনি ছিলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইন্ডিয়ার এই নীতির পরিপন্থী, কিন্তু সরকার ইন্ডিয়ার কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে সবসময় অবস্থান করেছেন।
আপনার অবশ্যই জেনে থাকবেন আমার বাড়ি ইন্ডিয়ার খুব কাছাকাছি। ছোটবেলা থেকে আমরা বহুবার ইন্ডিয়ার মেটেরি মেলা দেখতে গিয়েছি। কলকাতাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে গিয়েছি, চিকিৎসার জন্যও গেছি। আমাদের দেশে কলকাতায় যে যে চিকিৎসাগুলো হয়, আমাদের দেশে সেই চিকিৎসাগুলো হয় না, কথাটা ঠিক না। আমাদের দেশেও চিকিৎসাগুলো হয়, কিন্তু আমরা যখন কলকাতায় যাই তখন জমি জায়গা বন্ধক দিয়ে গরু বাছুর বিক্রি করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে যাই। এবং ওনারা খুব চমৎকারভাবে, এটা আমার মানে দাদা সবই ভালো আছে কিন্তু আপনি এই টেস্টটা একটু করেন, এইভাবে আস্তে 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 সব সুন্দর করে করায়। আমরা যখন আমাদের দেশে ডাক্তারদের কাছে যাই তখন এই সময়গুলো আমরা দিতে চাই না। এবং ইন্ডিয়ার অনেক লোকজন, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি দালাল, বাংলাদেশের বহু হাসপাতালে এই দালাল শ্রেণী তারা অ্যাপয়েন্টেড দিয়ে রাখতো। কিভাবে? এবং তারা গল্পে গল্পে পাশে বসে, পাশের সিটি বসে বলতো, দাদা আপনার কি হয়েছে? এই রোগ, আমার বাবার এই রোগ হয়েছিল, ইন্ডিয়ায় অমুক জায়গায় গিয়ে ভালো হয়ে গেছে। তাহলে এটা ছিল তাদের একটা বিজনেস পলিসি। এখন আমার সেলিম ভাই যে কথা বলেছেন যে আমরা সেখানে 10 টাকা খরচ করলে তারা 1 টাকাও আমাদের এখানে খরচ করে না। ধরেন আমাদের দেশ থেকে যাই কিছু যায়, তারা আমাদের বিনিময়ে ফেন্সিডিল দেয়, ইয়াবা দেয়, অন্যান্য মাদক দেয়, আমাদের অঞ্চলে কি বোমা বানানোর সরঞ্জাম দেয়, এরপর অস্ত্রশস্ত্র দেয়, এইগুলো দেয়। এবার এরপরেও বছর অনেকগুলো বাংলাদেশিকে মরতে হয়, সেই লাশগুলো তো দেয়। এরপরে বলি, আমরা তো তাদের একটা বর্ডার বেজে থাকি। এখন তারা গুলি করে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে। এই হত্যা করার পরে তারা একটা সাদা পতাকা তোলে, আমাদের এখানে সাদা পতাকা হয়, এরপরে কথাবার্তা বলে আমাদের লাশটা তারা দিয়ে দেয়। এবং এইটাকে আমরা তৃপ্তির ঢেকুর তুলি। একটা গুলি করলে কিসের আইনের ভিত্তিতে গুলি করেছে? যদি সে জোর করে করে তাহলে আমি সেই জোরের প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা আমি রাখি না। এইরকম পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বাধীনকামী কোনো মানুষ পছন্দ করে না। আমার কথা হচ্ছে, মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমি চোখে চোখ রেখে কথা বলবো, আমি আমার হিস্সা আমি আদায় করব। এইটা কখনোই হয়নি। কেন হয়নি বাংলাদেশের রাজনীতিবিদরা ভালো জানে, কেন হয়নি বাংলাদেশ সরকার যারা পরিচালনা করেছে তারা ভালো জানে, কেন হয়নি এই 55 বছর দ্বারা দেশ পরিচালনা করেছে তারা এর উত্তর দিতে পারবে। সাধারণ নাগরিক হিসেবে আমরা এটা পছন্দ করি না। বাংলাদেশের উচিত ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, প্রত্যেকটা অপরাধের জবাব দেওয়া। আমার 5 জন মানুষ 7 জন মানুষ যে মারা গেছে, সেই মারা যাওয়ার কৈফিয়ত ইতোমধ্যে তাদের কাছে চাওয়া উচিত ছিল। আমার মানুষ কেন মারা গেল, কি কারণে আগুন লেগেছে, এটা জঙ্গি হামলা না এটা দুর্ঘটনা না এটা কোনো উস্কানি, সব কিছুর একটা তদন্ত হওয়া উচিত। বাংলাদেশ বাংলাদেশের জায়গা থেকে তদন্ত করবে, ইন্ডিয়া ইন্ডিয়ার জায়গা থেকে তদন্ত করবে, প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত করবে। এটা কোনো কিছুকে স্বাভাবিক এবং হালকাভাবে নেওয়াটা আমাদের জন্য ঠিক নাই। ভারতের, আমি একটা কথা বলছিলাম আমাদের রুহুল আমিন এমপি সাহেবকে, যে ভারতের যে পররাষ্ট্রনীতি, তারা আমাদের সাথে এরকম ব্যবহার করবে, এইটা আমরা মেনে নিয়েই থাকবো কেন? তো আমাদের এমপি সাহেব খুবই ভদ্র, খুবই মিষ্টি ভাষায় কথা বলেন। আমরা একটু জানতে চাই যে ভারতের এই পররাষ্ট্রনীতি কি কখনো আমরা বাংলাদেশিদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিনা, আমাদের পড়ালেখায় কোনো সময় আছে কিনা, ছোটবেলা থেকে যে আমরা বই টই পড়ি সেখানে ভারত আমাদের একচ্ছত্র বন্ধু, এটা যেভাবে প্রকাশ করা হয়েছে, ইন্টেনশনালি যেভাবে ভারত নিজেকে একটা দেবতার কাছে নিয়ে গেছে আমাদের বাংলাদেশের কাছে, মুক্তিযুদ্ধের সবগুলো ক্রেডিট আমরা বাংলাদেশিরা বোকার মতো তাদের হাতে তুলে দিয়েছি, একটা নির্দিষ্ট দল। তো সেই জায়গা থেকে এই যে 7 জন মারা গেছে, এইটার ক্ষতিপূরণ চাইতে পারবে বাংলাদেশ? না, বাংলাদেশ ক্ষতিপূরণ চাইতে পারবে কিনা, বা এটা বর্তমানে তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে ভিসা বন্ধ সহ আরম্ভ করে এক ধরনের টানাপোড়েন না, চলছে। ওই স্বামী স্ত্রীর আমলেও কিন্তু চাইতে পারতো কিনা? স্বামী স্ত্রী আমলে তো চাইতে পারতোই না, কারণ স্বামী স্ত্রী আমলে তো উজাড় করে শুধু দেওয়া ছাড়া আর কোনো কিছু ছিল না। আসলে আমরা কখনোই ভারতের সাথে সেভাবে শক্ত ভাষায় কথা বলিনি। যখন আপনার মাঝে মাঝে ধরেন, আপনি জানেন যে বড়াইগ্রামে আপনার যখন আপনার বিডিআর এবং বিএসএফের যুদ্ধ, সেখানে দেখেন আমাদের কী অবস্থানটা ছিল, শক্ত অবস্থান ছিল, যেটা কত 17 বছর হয়নি। এখন মানে বিএনপি সরকার, তখন বিএনপি ক্ষমতা ছিল, তখন এখনও বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে আপনি দেখেন বর্ডারে কিন্তু আমাদের যারা সোলজাররা আছেন বা আছেন, তারা কিন্তু বেশ জোরালো কণ্ঠে কথাবার্তা বলে। আসলে ভারতের এক ধরনের মোড়ল গিরি এবং আমাদের প্রতি একটা তুচ্ছতাচ্ছল্য একটা মনোভাব, সেটার পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। এবং কিন্তু আপনি দেখেন
যে এই যে আপনার ভারত সফর নিয়ে অথবা শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে কিন্তু সরকার কিন্তু খুব কঠোর ভাষায় আপনার এটার প্রতিবাদ করেছে। এমনকি যে বিশটেক সম্মেলনে যাওয়ার ব্যাপারও বিএনপি সরকারের পক্ষ থেকে এক ধরনের অনীহা অথবা শর্ত আরোপ করেছে। তা আমার মনে হয় ভারতের একটা বোধোদয় হওয়া দরকার। ভারত কিন্তু জনগণের সাথে বন্ধুত্ব করা দরকার, শুধু আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব। অতীতে আপনি দেখেন যখন আপনার শেখ মুজিবুর রহমানের কিলিংয়ের পরে আপনার কাদের সিদ্দিকী সেখানে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত ভারতের মাটিতে থেকে বাংলাদেশি সৈনিকদের বিরুদ্ধে লড়াই যে করেছে, এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা কিন্তু এখন নিশ্চিত করছি যে ভারতের যে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদী তাদের কিন্তু আমরা কোনো রকম আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। ভারতের কিছু কিছু অনেক কিছুর ব্যাপারে আমরা ভারতের উপর নির্ভরশীল একটা প্রতিবেশী দেশ। আমরা ভারতের বাজারে যেভাবে কোনোভাবে আমরা কিন্তু প্রবেশ করতে পারি না। ভারত কিন্তু পদে পদে আমাদের বিঘ্ন সৃষ্টি করে। আমাদের প্রচুর আপনার রপ্তানিযোগ্য পণ্য আছে যেগুলো ভারতীয়রা খুব সাধারণ রূপে নেবে, সেটাও হচ্ছে না। আবার ভারতের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর থেকে যে পুশিনের ব্যাপারটা চলছে, এবং ভারতেরও বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি নামে কথিতদের নামে আপনার যে পশ্চিমবঙ্গের লোকজনকেও তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এগুলো সবগুলো নিন্দনীয়, এবং আমরা একটা শক্ত পররাষ্ট্রনীতি আশা করছি অন্তত ভারতের ব্যাপারে। আর ভারতের জনগণকে আমরা বলবো যে আসলে জনগণের এবং জনগণের মধ্যে একটা বন্ধুত্ব সেটা হওয়া দরকার। এই কয়দিন আগে দেখলাম যে জলপাইগুড়িতেও তারা হোটেল মালিকরা একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে বাংলাদেশিদেরকে তারা হোটেল দেবেন না, বুঝছেন না এটা। এবং আপনাদের অনেক সাংবাদিকদেরকে আমরা বলতে শুনেছি যে ক্রিকেট ম্যাচ বা অন্যান্য ম্যাচ মানে কভার করার জন্য গেলেও সেখানে অনেক সময় হোটেল পেতে ঘন্টার পর ঘন্টা বিভিন্নভাবে তাদেরকে কষ্ট করতে হচ্ছে। তো এখন যেহেতু ভারত এখন বন্ধুত্ব চায়, ভারতের বন্ধুত্ব অসম বন্ধুত্ব না করে একটা পূর্ণাঙ্গ বন্ধুত্ব হওয়া দরকার, যেটা পরস্পরের মর্যাদা আত্মমর্যাদার ভিত্তিতে আর কি এই ইয়েটা হওয়া দরকার। আর এখানে আমরা ক্ষতিপূরণ অবশ্যই চাইতে পারি, কারণ সেখানে একটা মানে নিঃসন্দেহে বিমা থাকার কথা। তারপরে আপনার সেখানে যারা মানে আমরা যে আলটিমেট তো আমরা সেখানে বিদেশি হিসেবে সেখানে মারা গেছেন। একটা ভারত আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছেন ভিসা টিসা করে, সেখানে সরকারের কোনো দায়িত্ব আছে। তবে আমি ভারত ভ্রমণের সময় কখনোই আমি দেখি নাই যে ভারতের কোনো কর্তৃপক্ষ এই বাংলাদেশে অধ্যুষিত যে জায়গাটাতে বাংলাদেশিরা যায়, সদর স্ট্রিট, মার্কেট স্ট্রিট, এটা কিন্তু আবার বাঙালি অধ্যুষিত জায়গা না। এটা কিন্তু মারোয়ারি টারোয়ারি মানে উর্দুভাষীদের অধ্যুষিত জায়গা, সেখানে বাঙালিরা এখানে কম থাকে। তো সেখানে এই এলাকার প্রতি মানে পশ্চিমবঙ্গ সরকারের কখনো নজর ছিল না, কেন্দ্রীয় সরকারের নজর ছিল না। তো একটা ঘটনা বিজেপি সম্ভবত জয়ের পরে এখানে ভাঙচুরও হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর আপনার বাড়িতে চেক করে, এবং তাদের যে উগ্রভাবে তারা যে কথাবার্তা বলতেছে বাংলাদেশিদের সম্বন্ধে বা আপনার সম্বন্ধে, এটা তো মানে কোনো অবস্থায় আসলে একটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। বাংলাদেশিরা চিকিৎসার জন্য ইদানিং মানে কলকাতায় খুব একটা ভালো চিকিৎসা নেই, মানে কলকাতায় সাধারণত যায় বিয়ে করে না, সেখানে তো ভ্যালোর, চেন্নাই, তারপর ইদানিং হায়দ্রাবাদ, তারপরে আপনার মানে ব্যাঙ্গালোর, এবং অনেক ক্ষেত্রে বোম্বে, বিশেষ করে ক্যান্সারের জন্য বাংলাদেশিরা যায়। তো ওই মানে সেখানে যাওয়ার পরে তারা তো ট্রানজিট হিসেবে পশ্চিমবঙ্গের এই কলকাতার এই অঞ্চলটাকে বেছে নিচ্ছে, নিউ মার্কেট এলাকাতে। তো এখন আসলে এটা মানে আমরা সরকারের প্রতি দাবি জানাবো, তারা যেন যথাযথ তদন্তের একটা দাবি করে। বিরতিতে যাবার আগে আমি একটা প্রশ্ন করে যাই, এই যেটি আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কেন ভারতের প্রতিবেশীদেরকে সবসময় অস্থির রাখবে, যেটাকে সোজা বাংলায় বলা হলো যে দৌড়ের উপর রাখবে ভারত বাংলাদেশ সহ সব দেশকে, তাইলে ভারত নিরাপদে থাকবে। এটা হলো ভারতের যে পররাষ্ট্রনীতি, চাণক্যনীতি, সেটার প্রধান বিষয়। বাংলাদেশ 54-55 বছর পরেও বাংলাদেশের নাগরিকদেরকে কেন এই বিষয়টা পড়ালেখার মধ্যে জানানো গেল না। এবং বিএনপি আপনার এর আগেও ছিলেন, আওয়ামী লীগ ছিল, আমরা শুধু এটাই পড়ে আসলাম যে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারত, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের তাহলে গর্বটা কোথায় গেল? এই প্রশ্নটা উত্তর দিবেন শাহাদাত হোসেন সেলিম, আপনি মুক্তিযুদ্ধের একজন, আপনি হয়তো বা মুক্তিযুদ্ধের সময় ছিলেন আমি জানি না, কিন্তু শাহাদাত হোসেন সেলিমরা তো তখন রাজনীতি করছে, একদম তরুণ রাজনীতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। কলকাতায় ঠিক যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর
নির্বাচিত, সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার বিষয়ে নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। সেই সময়ে 7 জন বাংলাদেশি সহ 9 জন, 2 জন ভারতীয় আছে, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকছে। এরা মারা গেলেন, এই বিষয়টি একটি সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয়, সেটি হলো যে আজকে আমরা হাই কমিশনার মুখে দেখলাম যে দারুণভাবে সংবর্ধনা দেওয়া যাবে। বাংলাদেশকে সংবর্ধনা দিয়ে কি মানে এটা কি এরকম যে তোমরা আসো একটু চা বিস্কিট খাওয়াই দেবো, মানে তোমাদেরকে অনেক কিছু খাওয়ানো হবে? আমরা কি আসলে সেই অবস্থায় আছে কিনা, সেটা শাহাদ হোসেন সেলিম আপনার কাছেও প্রশ্ন থাকলো, সোহেল আমিন আপনার কাছেও প্রশ্ন থাকলো। আর যে বিষয়টি বলছিলাম যে ভারত সম্পর্কে, ভারতের বিষয়ে, ভারতের ইতিহাস আমরা আমাদের নাগরিকদেরকে জানিয়েছি কিনা ঠিক মতো। জি রোহেল, আপনি। আমি আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সবসময়ের জন্য প্রথম যারা মুক্তিযোদ্ধার পরে, দেশ স্বাধীনের পরে ক্ষমতায় এসেছিলেন, তারা তাদের মতো ইতিহাস লিখেছেন এবং ওই ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি। যখন যারা মুক্তিযোদ্ধা ছিলেন না, তারা গর্ব করে বলে আমি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, কিংবা বলে আমাদের পরিবারে এতজন মুক্তিযোদ্ধা আছে, অথবা বলে যে আমি একটা এই পরিবারের সন্তান, এইটাকে যখন পরিচয়ের একটা জায়গায় চলে আসে তখন বোঝা যায় এটা খুব ভালো মার্কেটিংয়ে কাজে লাগছে, বাংলাদেশের মানুষ এটা ভালো খাচ্ছে। আবার ঠিক আমরা যুদ্ধের ইতিহাস যখন বর্ণনা করি তখন ভারতের সহযোগিতা ছাড়া আমরা যুদ্ধে স্বাধীন হতে পারতাম না, 9 মাসে স্বাধীন হতে পারতাম না। বিভিন্ন কথাবার্তা বলে যখন এই ইতিহাসটাকে সামনে নিয়ে আসা হয় তখন গোটা মুক্তিযুদ্ধকে তাদের হাতে উঠিয়ে দেওয়া নামান্তর। ইতিহাসে মানুষজন এই দুটোর বাইরে আর কিছু ভাবতে পারেনি। প্রতিনিয়ত ঘটে যাওয়ার যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটা আমরা জানতে পারিনি। এটা আমাদের একটা দন্যতা, এটা আমাদের একটা ব্যর্থতা, এটা আমাদের এইটা আমরা এই 55 বছরে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে তাদের দন্যতা, তাদের সীমাবদ্ধতা, তাদের এক ধরনের উদাসীনতা, এই 55 বছর রাজনীতির ইতিহাসে যারা ক্ষমতা আর মালিক ছিলেন, আমি এই দায়টা তাদের প্রত্যেকেরকেই দিতে চাই। মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ নিজে থেকে যেটুকু স্বাধীনতা অর্জন করেছে, যে স্বাধীন চেতা মন মানসিকতা নিয়েছে, সেটা কোনো মানুষের কাছে গিয়ে আপনি শুনতে পারবেন না যে ইন্ডিয়া আমাদেরকে কি দেয়। আপনি চিন্তা করে দেখেন, সংস্কৃতিতে ইন্ডিয়া আমাদের দেয়, আমাদের থেকে নেয় না। ফেন্সিডিল আমাদেরকে দেয়, আমাদের থেকে ভালো কিছু তারা নিয়ে যায়, কিন্তু মানে দেওয়ার সময় ভালো কিছু তারা দেয় না। ইন্ডিয়া থেকে যখন আপনি রসুন আমদানি করবেন কিংবা বর্ডার থেকে নিয়ে আসবেন, চাল নিয়ে আসবেন, আটা নিয়ে আসবেন, লবণ নিয়ে আসবেন, একসময় চিনি আসতো, কিন্তু এইটাও তাদের যখন ক্রাইসিস পড়ে যায় তখন তারা সেটা আটকায় দেয়। তাদের যখন এটা অতিরিক্ত হয় তখন তারা বাংলাদেশে ফেলে দেয়। বাংলাদেশকে তারা কখনোই সম্মানের জায়গায় রেখেছে, এটা আমার দৃষ্টিতে দেখার সুযোগ হয়নি। আবার আমাদের দন্যতাটা কি দেখেন, আমরা বাংলাদেশ রাইফেল ব্যাটালিয়ন বহু পুরাতন একটা বাংলাদেশের কি বলে যেই পাকিস্তান রাইফেলস, তার আগে ছিল বেঙ্গল রাইফেলস। হ্যাঁ, মানে বাংলাদেশ রাইফেল ব্যাটালিয়ন যেটা নাম দিই বিডিআর, যেটা ছিল, এটা দীর্ঘদিনের বহু পুরাতন একটা বাহিনী। এই বাহিনী যখন বিডিআর বিদ্রোহ হলো তখন এই বাহিনীর পোশাক সরানো হলো, এই বাহিনীর নাম পরিবর্তন করা হলো, রাইফেলটা কেটে দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড করা হলো। আবার মানে গার্ড বানিয়ে দেওয়া বাংলাদেশ রাইট, একদম মানে রাইফেলটা হাতে সরিয়ে একটা লাঠি ধরে দেওয়া হলো, খুব মানে ভাষায় যদি, বাংলা ভাষায় যদি বলি। এখন এই বর্ডার গার্ডের কাছ থেকে আপনি কি চাইবেন? বিএসএফ যখন গুলি ছড়বে এরা তো তখন বলবে দাদা আমাকে মেরেন না প্লিজ, এটা বলা ছাড়া আর কিছু নেই। আমি আবার বলছি যে আমাদের এই 55 বছরে যদি আমরা প্রতি বছরে অল্প অল্প করেও বর্ডারটাকে গড়ে তুলতাম, তাহলে যেই কি গড়ে তুলবে আমি একটু বলি, যেই ভারত তার কাটা দিয়েছে, প্রায় 16 ফিটের রাস্তা বানাইছে, বড় টাওয়ার বানিয়েছে, আমার বিজিবি যখন কাদার ভিতরে, রৌদ্রের ভিতরে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে তখন ওরা বড় গাড়ি নিয়ে রাস্তা পার হয়, পুরো জিনিসটাকে অল্পর ভিতরে তারা দেখতে পারে, তাদের চোখের ভিতরে নিতে পারে। কিন্তু আমাদের বিজিবিরা
একেবারে গাছের নিচে দাঁড়ায় থাকে। কোন জায়গা দিয়ে ফেন্সিডিল আসছে, কোন জায়গা দিয়ে ভারত আসছে, কোন জায়গা দিয়ে পুশিন হচ্ছে, এটা বোঝা তাদের কষ্ট। আমি একটু শেষ করি। জি, শেষ তাহলে করবেন। এই আমি শাহাবুদ্দিন সেলিমের 55 কাছে বছরে যদি আমরা বর্ডারে মানে 50 কিলোমিটার করেও রাস্তা তৈরি করতাম, যেটা ইন্ডিয়া করেছে, তাহলে ইন্ডিয়া মনে করতো যে না আমরা একটা প্রতিবেশী, শক্ত প্রতিবেশীর কাছে সেলিম, লেগেছে। যেটি রুহুল আমিন সাহেব বললেন, এই যে রাস্তা টাস্তা এগুলোর ব্যাপারে এই সব কিছুর একটা হিসাব আছে। যেমন ঠিক 17 বা 18 বছর আগে বিডিআর যে অবস্থানে পাহারা দিত বা যেখানে তাদের তল্লাশি চৌকি ছিল, ওই পারে ইন্ডিয়ারও ওই একই মানের চৌকি ছিল মোটামুটি। কিন্তু 17 বছরে বিডিআর বাংলাদেশ রাইফেলস থেকে বর্ডার গার্ড হয়ে গেছে, আর ওরা তো আছেই বিএসএফ। এটা একটি বিষয়। আমি প্রথমটা জানতে চাই যে এই যে উনি কত কিছু দেয় ভারতের কাছ থেকে, কত কিছু নেন, সেই জন্য তিনি ভারতের সম্মান চান, আমরা নেই কেন? না দেখুন, যেখানে আমাদেরকে সম্মান দেওয়া হয় না, আমরা যাই কেন? এই আত্মজিজ্ঞাসা বা এই আত্মমর্যাদা, যেটার পেছনে আসলে সার্বভৌমত্ব থাকে, না, জাতির আসলে- সার্বভৌমত্ব, সেই জায়গাটা আমরা নাগরিকের মধ্যে গড়ে তুলতে পারি নাই কেন? না আপনার মুক্ত বাণিজ্যের যদি হিসাব ধরেন তাহলে তো আপনার কম দামে যেখান থেকে জিনিসপত্র পাবেন আপনার নাগরিকের জন্য সেটা আপনাকে সংগ্রহ করে নাগরিক তাহলে ওইটা শিখাইতাম যে তুমি সম্মানের কথা চিন্তা করো না, ভারত থেকে জিনিস কিনে নিয়ে চলে আসো। না, সম্মানের জন্য আসলে অবশ্যই আমরা যারা ভারতের প্রতিবেশী আছি, ভারতের প্রতিবেশীদের মধ্যে যারা আছে, ভারতকে পাকিস্তান- আমাদের খুব কম দামে দেয়, না, এটাও কিন্তু ভুল তথ্য। না, পাকিস্তান, ভুটান, তারপর না, পাকিস্তান থেকে আপনার যাতায়াত খরচে বেশি দাম পাকিস্তানের পড়বে। একটু যাতায়াত খরচ বেশি। আমি বলতেছি যে ভারতের আশেপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র না, আছে, ভারত কারোর সাথেই- আপনার যেটা হচ্ছে চাহিদা মাত্র নিতে বাধ্য না, থাকবে, না, মানে ভারতকে ভারতের- নিতে বাধ্য ভারত- থাকবে, না, কারণ না, ভারত- আপনার আশেপাশে নাই তো কোনো বাজার। না, ভারতের যে প্রতিবেশীদের সাথে ভারতের সুসম্পর্ক কখনোই নাই, কোনো প্রতিবেশীর সাথে নাই। এটা ভারতের এক ধরনের একটা বড় দেশ হিসেবে একটা মোড়গিরি। তো না, আমরা তো- সেটা তার ব্যাপার, ওই যে আমি বলছি। কিন্তু বাংলাদেশকে আমরা বুঝাইতে পারি নাই কেন নাগরিকদেরকে? না, যে এই নাগরিকদের- চিন্তার থেকে বেরোতে পারি নাই কেন যে না, আপনি নাগরিকদেরকে আমরা- দরকার হলে এখানে যান, সেখানে ভালো আমরা চিকিৎসা আছে। আমরা এটা ব্যর্থ হয়েছি। আমি স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে মানে মুখে ভারতের ব্যাপারে আমাদের এক ধরনের সেন্টিমেন্ট থাকলেও কিন্তু আমরা ভারতীয় পণ্যের উপর অনেকটা নির্ভরশীল। ভারতের আপনার শাড়ি, ভারতের থ্রি পিস, ভারতের কাপড়, ভারতের মশলা, ভারতের আপনার ফল, ভালো লাগে এগুলো। এগুলো আমাদের খুব ভালো লাগে। আমাদের এক ধরনের ভারতের, মনে হয় অভ্যস্ত বলিউডের সিনেমা। অভ্যস্ত হয়ে গেছে। তারপর ভারতের সিনেমা, তারপর ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে এখন বিয়ে শাদিতে বা ইয়েতে তো একদম পুরো ভারতীয় সংস্কৃতি। তারপরে আপনার গায়ে হলুদে পুরো ভারতীয় সংস্কৃতি। আপনার বিয়ে অনুষ্ঠান দেখলে বোঝা যাবে যে এটা ভারতের, যেভাবে যে পদ্ধতিতে ভারতের বিয়ের অনুষ্ঠানগুলো হয় এখানেও সে একই পদ্ধতিতে হয়। এটা আমাদের একটা মানে দৈন্যদশা বা দুর্ভাগ্য আর কি, এটা আমি বলতে পারি। তবে আমরা সচেষ্ট থাকবো, আমরা মানে সচেষ্ট আছি। বিশেষ করে আপনার গত 24 নির্বাচনের পরে আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জনের জন্য আমরা সারা বাংলাদেশে আমরা ক্যাম্পিং করেছি। আমরা সেটা আমরা ঘুরেছি, ভারতীয় পণ্য বর্জন সহ আরম্ভ করে বিভিন্নভাবে, কিন্তু আমরা হয়তো সেভাবে ইয়ে করতে পারিনি। আর আপনি যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে সত্যিকার অর্থে, কিন্তু ভারত কিন্তু 16 ডিসেম্বর পালন করে তাদের ইস্ট পাকিস্তান ভিক্টোরি ডে হিসেবে। বাংলাদেশের অভ্যুত্ত মানে এই ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই। এটা নিয়েও আমরা কোনোদিন বলিও নাই তাদেরকে, যে আমরা কোনোদিন উচ্চ কক্ষে বলিও নাই বা নমনীয় ভাবে বলি নাই যে ভাই এটা আমাদের জন্য খুবই অপমানের বিষয়, আপনারা এটা হ্যাঁ, করেন না, মানে আমরা এরকম এখন- নমনীয় ভাবে বলতাম। না, এখন আমরা বলবো, অবশ্যই আমরা অবশ্যই বলবো। মানে আগে বলা হয়নি, বিশেষ করে গত 17 বছরে এক ধরনের চর্চা ছিল। 54 বছর লাগছে আমাদের না, বুঝতে, যে বলতে হবে আমাদের। এটা এখন বলতে হবে, হ্যাঁ আমাদের বলতে হবে, আমাদের মাথা উঁচু করে আপনাদের সম অধিকারের মর্যাদা, সমমর্যাদা ভিত্তিতে আমাদেরকে বলতে প্রধানমন্ত্রীর হবে। বিষয়টা আসতে চাই। যাই হোক, আমরা অনেক কিছু বললাম এখানে, আমরা অনেক হোস্ট হয়তো বা এসব বলে না, এখানে কিন্তু আমি বাংলাদেশের পক্ষ থেকে আমি এই কথাটা জি, জি, বলছি, জি। এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। যাই হোক, ভারত আমাদেরকে অনেক ধরনের বিষয়ে আমাদের পাশে থাকবে, এটাও আমরা আশা করি। ভারত আশা করে, ভারতকেও আমরা সেইভাবে চিন্তা করতে পারি। কিন্তু ভারত আমাদের প্রধানমন্ত্রীকে একবার বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে দিচ্ছে, দাওয়াত দিচ্ছে। এটা একটা সুনির্দিষ্টভাবে ডিপ্লোম্যাটিক প্রোটোকলকে ব্রেকডাউন করা। যদি বলি আমার প্রধানমন্ত্রীর সম্মান হানি করা, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বুঝতে অনেক সময় লাগলো। এবং আরও একটা বিষয় হয়েছে এখানে, বাংলাদেশের কিছু কিছু মিডিয়াও এইটা তাদের মানে জ্ঞানের অভাব কিনা বা ইন্টেনশনাল কিনা সেইটা আলোচনা করা দরকার। তারা এটাকে খুবই পজিটিভলি, যে ভারত আমন্ত্রণ জানিয়েছে, ভারতের আমন্ত্রণ জানানো মানে ভারত আমন্ত্রণ জানিয়েছে আমরা দৌড়ে চলে যাব, এরকম একটা ভাব আছে। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বলছেন যে ভারতীয়রা কিন্তু ভালোভাবে নেবে না, এবং একই সাথে
আবার কিছু 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 উপদেষ্টা তারা ভারত বড় দেশ, ভারতের সাথে এইভাবে যাওয়া উচিত, বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছে, যে উপদেশগুলো শুনলেই বোঝা যায় যে উনি হয় টাকা খাইছে, ভারতের কাছ থেকে টাকা খায়, ভারতের হাইকমিশনে মদ খায়, যে আর না হলে কোনো একটা ধান্দাবাজি আছে, অথবা ওনার শিক্ষা মেধাই নাই। এই জায়গাগুলো কি সরকার অবজার্ভ করছে কিনা, পর্যবেক্ষণ করছে কিনা? না দেখুন, সরকার তো পর্যবেক্ষণ অবশ্যই করছে। আপনার বিশটেক সম্মেলনে প্রধানমন্ত্রী যাওয়ার না যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়ে আছে। তারপরেও আপনার ভারতের পক্ষ থেকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, যেহেতু আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান কল্পে আমরাও মনে করি আলাপ আলোচনার ভিত্তিতে আলোচনা কোনো বিকল্প নেই। যুদ্ধক্ষেত্রে আলোচনা হয়, যুদ্ধের ময়দানে আলোচনা হয়, ইরাক আমেরিকার যুদ্ধের মধ্য দিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যে 5ই আগস্টে শেখ হাসিনা আপনার পলাতক খুনি এবং আপনার মানে পালিয়ে যে ভারতে আশ্রয় নিয়েছে, ভারতে আশ্রয় নেওয়ার পরে তার সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তার মুখে লাগাম টেনে ধরার জন্য। তো সেই বাচাল মহিলাটা তো লাগাম তো টানছেই না, বরঞ্চ তারা একটা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করার একটা মতো দুঃসাহস দেখাইছে। বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে কোনো সুনির্দিষ্টভাবে আপত্তি জানিয়েছে যে একজন দণ্ডপ্রাপ্ত খুনি আসামি কোনো অবস্থায় একটা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নতে উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে পারবে না। কিন্তু তারপর তারা সাংবাদিক সম্মেলন করতে দিয়েছে। এরপর পরিস্থিতি অবনতি ঘটেছে। ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, দিল্লির প্রতি গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে তার ফিডব্যাক দিয়েছেন। পরবর্তীকালে তারপর তারা আরও বলছেন যে একটা ঐতিহাসিক সম্বর্ধনা অথবা ঐতিহাসিক একটা ভ্রমণ হবে। কিন্তু আমরা মনে করি যে এই এখন পর্যন্ত সরকারের স্ট্যান্ডটা ঠিক আছে। আপনি ভারতের কিন্তু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো এক এবং অভিন্ন। এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে আবার সর্বদলীয়ভাবে সভা ডেকেছে, সবাই মতামত নিয়েছে। ভারত সাধারণত বাংলাদেশের ব্যাপারে একটা সর্বদলীয় একটা মানে ঐক্য গড়েই কিন্তু বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমাদেরও এখন দুর্ভাগ্য আছে, আমাদেরও এখন সময় এসছে, আমরা কিন্তু আপনার সমস্ত সবাইকে ডেকে নিয়েই কিন্তু আমাদের আলাপ আলোচনা করা দরকার। যেহেতু আমরা ছোট দেশ, আমাদের অনেক সমস্যা, যেহেতু ভারতের বিভিন্ন কারণে আমাদের ভারতের উপর নির্ভর করতে হয়, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো না বলা কথাও আছে, অনেকগুলো স্পর্শকাতর বিষয় আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা কাজ করতে পারে, যে অন্তত সংসদের সর্বদলীয় একটা সভা করতে পারে, অথবা এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতামত নিয়েই কিন্তু ভারতীয় সিদ্ধান্ত নিতে পারে। কারণ ভারতে আমাদের ফারাক্কা বাঁধ আছে, আপনার সীমান্ত হত্যা আছে, তিস্তার পানি বন্টনের বিষয় আছে, বাণিজ্যিক ভারসাম্যের বিষয়গুলো আছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে এগোতে হলে সমস্ত জনগণকে সাথে নিয়েই কিন্তু এগোতে হবে। সিদ্ধান্তটা জনগণকেই নিয়ে নিতে হবে। বিরতিতে যাব, তার আগে প্রশ্নটা রেখে যাচ্ছি রুহুল আমিন আপনাদের জন্য। ভারতের কোনো কোনো জায়গায়, আমি রাজনীতিবিদদের নাম বলবো না, সোহাগ হোসেন সেলিম আপনার প্রশ্ন উত্তর দেবেন, সেটি হলো এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারতের সাথে সব ধরনের কাজই করতে চান, আসতেও চান, কিন্তু এখানে জামাত ইসলামী এবং ইসলামী মৌলবাদ, তারা তো ইসলামী মৌলবাদ বলে, সেই এদের জন্য এটা করতে পারছে না। এটা ভারতে কিছু মিডিয়া এই জিনিসটা লিখেছেন, এইটাতে আপনাদের মন্তব্য কী? দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। ইসপাহানি মির্জাপুর জিরা অর্ডে যে কথা বলছিলাম, যে ভারতের বিশেষ করে আমরা দেশের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া, সেই মিডিয়া তারা বেশ কিছু নিউজ করেছে, এবং দিল্লিতেও এটা কয়েকটা জায়গায়, যে বাংলাদেশে এখানে জামাত ইসলামী এবং ভারত লিখেছে ইসলামী মৌলবাদ। এটা কোন দেশের দল আমি জানি না, ইসলামী মৌলবাদ নামে বাংলাদেশে তো কোনো দল নেই। তো এদের জন্য তারেক রহমান অনেক কিছু করতে পারছেন না। এইটা ভারতের মিডিয়া বা এটা ইন্টেনশনটা কি, তারা এটা কেন বলছে? দেখেন, আমাদের আপনারা কি আদৌ এই ধরনের চাপ দিচ্ছেন কিনা? আমাদের কিছু বিষয়ে একমত হওয়া উচিত আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের। বাংলাদেশকে যদি আমি ধারণ করি, বাংলাদেশকে যদি আমি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই জায়গাগুলোই একমত হওয়ার বিকল্প নেই। সেটা কি? একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে দুঃশাসন, একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে ইন্ডিয়া মানে ভারত। এই 4টে বিষয়ে আমরা যদি একমত না হই, তাহলে কখনোই আমরা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যে
মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেটা আমরা ভারতের কখনোই জন্য পারবো বিশেষ না। কি একমত হতে আচ্ছা, হবে? আমার ব্যাপার মানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে ভারতকে আমি কিভাবে দেখব এই বিষয়টুকু একমত হতে হবে। ভারত এই যে 55 বছর আমার সাথে যে আচরণ করেছে সেটা বন্ধুত্ব সুলভ না দাদাগিরি, এটার ব্যাপারে একমত হতে হবে। ভারত যে আমার কল্যাণকামী, মানে না পাকিস্তানের বিষয়েও তো একই ব্যাপার ভাববো আমরা। অবশ্যই ভাববো। আমি আমার রাষ্ট্রের স্বার্থের বাইরে আর কারোর কোনো স্বার্থ আমি দেখতে চাই না। আমি আমার স্বার্থটা আগে দেখতে চাই, তারপরে অন্য স্বার্থটা দেখব। যে আমার যতটুকু করবে আমি ততটুকু বলবো, এর বাইরে বলার কিছু নেই। এখন দেখেন, ভারত আমার পানি দেয় না, তবুও ভারত আমার কাছে ভালো হতে চায়। ভারত আমার তিস্তা ব্যারেজ করতে দেয় না, তবুও ভালো হতে চায়। ভারত আমার বর্ডারের মানুষ মারে, তবুও ভালো হতে চায়। ভারত বলে যে আমি তো তোমাকে দাওয়াত করে ফেলেছি, মানে ব্যাপারটা এরকম যে তোমার তো দাওয়াত করারই কথা ছিল না, কিন্তু আমি দাওয়াত করে ফেলেছি, এখন তুমি আসো ঢোলডুগি বাজিয়ে। মানে এটা ব্যাপারেও আমার কথা বলতে হবে। এই বিষয়গুলো একজন স্বাধীন দেশপ্রেমিক মানুষের মনে সায় দেয় না। এটা আমাদের হওয়া উচিত না। এটা করব বলে সময় ক্ষেপণ করা উচিত না। এটা এখনই করার সময়। ইন্ডিয়া, আমার বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমি ভাববো। আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ধর্মীয় অবস্থান, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অবস্থানে কিভাবে সকল জাতি থাকবো সেটা আমি ঠিক করব। কিন্তু আমার এখানে দাদাগিরি করার কারো সুযোগ নেই। এই কথাটা এখনই বলার সময়, এবং এরপরে বাংলাদেশের জনগণ প্রস্তুত থাকবে। যারা এই কথাটা বলতে পারবে, আমি মনে করি যে রাজনীতিবিদ বা যে সরকারি দল এটা বলতে পারবে, বাংলাদেশের মানুষ তাদেরকেই ধারণ করবে, তাদেরকে মনে রাখবে। এখন কোনটা জঙ্গি, কোনটা জঙ্গি না, কিংবা কোনটা ইসলামী মূল্যবোধ, কিংবা কোনটা ইসলামী মূল্যবোধ না, শক্তি, মৌলবাদ, এই ব্যাখ্যা আমরা অন্যের কাছ থেকে নিতে চাই না। জি, শাহাদাত হোসেন সেলিম, মানে এই জায়গাটায় যে এই মিডিয়াতে কন্টিনিউয়াস প্রসেসে এইসব লেখা, যখন ভারতের একটা মেইনস্ট্রিম মিডিয়া লেখে তখন আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিতে চাই, কিন্তু আসলে এগুলার গুরুত্ব কতটুকু, সত্যতা কতটুকু, আপনারা কিছু জানেন কিনা? আপনাদেরকে কি জামাত ইসলামী আসলে কোনো ইয়ে দিচ্ছেন কিনা যে ভারতের সাথে কোনো কিছু চুক্তি না করার? না, দেখুন, আমি তো ওই জন্য বললাম যে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে হবে ভারতের ব্যাপারে। এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু হয়নি, সরকারের পক্ষ থেকেও সিদ্ধান্ত নেওয়া নেই। যদিও আপনার অনেকটা কূটনৈতিক বিভিন্ন তৎপরতা আছে, হয়তো দৃশ্যমান অদৃশ্যমান বিভিন্ন বিষয় আছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব বলেন, ভারতের সাথে আমাদের বাণিজ্য বলেন, সব কিছুর মধ্যে আমাদের যেই মনোভাব সেটা সবার আগে বাংলাদেশের আত্মমর্যাদা বিলিয়ে দিয়ে অন্তত বিএনপি সরকার কোনো ধরনের চুক্তি, কোনো ধরনের আপনার আতিথেয়তা এগুলো গ্রহণ করবেন, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। বেগম খালেদা জি আপনি দেখেছেন যে আপনার প্রণব মুখার্জির সাথে কিন্তু সাক্ষাৎ করেনি। এটাই একটা অনেক বড় কলিজা লাগে, অনেক বড় সাহস লাগে। এখন এবং এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে যে কেন গেলেন না, সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে ভারত আপনার 14 সালের নির্বাচনে এসে আওয়ামী লীগকে জিতে যাওয়ার জন্য, জাতীয় পার্টিকে নির্বাচনে বাধ্য করার জন্য সুজাতা সিংয়ের যেই আপনার কর্মকাণ্ডগুলোতে আমাদের দেখা আছে। এখন ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে একটা শক্ত অবস্থান নিয়ে কিন্তু তারেক রহমান কিন্তু ইতিমধ্যে কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়েছেন, এটা আমি বলতে বাধ্য। কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়েছেন। আমরা সমস্ত জাতীয় ঐক্যবদ্ধভাবে এখন তারেক রহমান কি ঝুঁকি বলবেন না দেশপ্রেম সাহস বলবেন? না না, ঝুঁকি এবং দেখেন ভারতের যদি আপনি অতীত ইতিহাস দেখেন বা ভারতের যদি কর্মকাণ্ড দেখেন, সেটা আপনার ঝুঁকিও বলা যায়। আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের ব্যাপার আমরা জানি যে আপনার সেখানে অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে। সেক্ষেত্রে দেশপ্রেম তো বিএনপি বা তারেক রহমান, জিয়া রহমানের সাথে কিন্তু ঝুঁকি শব্দটা না, আমার জিয়া রহমানের সন্তান হিসেবে তারেক রহমানের রক্তের মধ্যে তো একটা দেশপ্রেম আছে। যে জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন, তারেক রহমানের সেই রক্তের উত্তরাধিকার জিয়া রহমান। সেক্ষেত্রে তারেক রহমানের অবশ্যই দৃঢ়চিত্তের এবং যিনি যদিও আচরণ অত্যন্ত শালীন, ভদ্র, নম্র এবং আপনার খুব বিনয়ী, কিন্তু জিয়াউর রহমানের 77 সালের তিস্তা চুক্তিটাও সম্ভবত সবচেয়ে বোল্ড চুক্তি ছিল। তিস্তা চুক্তি পরবর্তীকালে আপনার যে গ্যারেন্টি ক্লজ নিয়ে আপনার ফারাক্কা চুক্তি, এগুলো অনেকটা বোল্ড ছিল, কিন্তু শেখ হাসিনা তো প্রকাশ্যেই বলেছে ভারতকে যা দিয়ে, মানে এটা প্রমাণিত যে আমরা চাইলে এই কাজটা করতে পারি। না, অবশ্যই প্রমাণিত চাইলে, অর্থাৎ এটা আমাদের মেধা, আমাদের ডিপ্লোমেসির উপরে নির্ভর করছে। সেখানে আপনার ভারতকে এইভাবে অযথা ভয় পাওয়ার কিছু নেই, শ্রদ্ধা করব, বন্ধুত্ব থাকবে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হতে হবে এবং প্রত্যেকেই আওয়ামী লীগ আসবে, যদি আওয়ামী লীগ সামনে আমরা আওয়ামী লীগকে তো এখন একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করি না। এটা কোনো রাজনৈতিক দল হিসেবে এটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এই মুহূর্তে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে সংসদের
যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা ঐক্যমত্য করে আমার মনে হয় পদক্ষেপ নিলে সেটাই একটা জাতীয় ঐক্যের একটা সূচনা হতে পারে এবং এটা একটা নতুন একটা মানে ডাইমেনশন তৈরি করবে। শেষ দিকে দুইজনকে 1.5 মিনিট করে, যে যতক্ষণ শেখ হাসিনা ভারতের মাটিতে আছে ততক্ষণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সেখানে যায়, ভারতের অনেক প্রথিতযশা দায়িত্বশীল অনেকে বিভিন্ন কথা বলেন যে শেখ হাসিনা বলে তাদের কাছে এখনও প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী সেটা ব্যাখ্যা দেন না। তো এই জায়গাগুলোকে কিভাবে মিট আপ করতে হবে আপনার কি মনে হয় রুহুল আমিন? হ্যাঁ, দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু আপনারও প্রধানমন্ত্রী। অবশ্যই এটা আমরা খুব অবশ্যই তিনি আমাদের প্রধানমন্ত্রী, তার সম্মান, তার নিরাপত্তা সবই আমাদের কাছে খুবই না, গুরুত্বপূর্ণ। এটা আপনাকে ব্যক্তিগতভাবে বলিনি, আমি ইউনিকনেস বুঝাইছি। অবশ্যই, ইউনিকনেস অনেকে আমি মনে করি, মানে আমি ছোট একটা রাজনীতি কর্মী হিসেবে আমি মনে করি যে দেশে ফ্যাসিস্টের প্রধান বসে আছে, কত ভালোভাবে আছে, কিভাবে আছে, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। বাংলাদেশটাকে যারা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে একেবারে প্রকাশ্যে বাংলাদেশের বাহিনী দিয়ে হত্যা করেছে, তারা যে দেশে বসে আছে ওই দেশে আমার দেশের কোনো সরকার প্রধান অথবা সরকারের কোনো পদস্থ ব্যক্তি যাওয়াটা আমার কাছে খুব বেশি রাষ্ট্রীয়ভাবে আমার কাছে খুব বেশি শোভনীয় মনে হয় না। প্রথম কথা হচ্ছে, তুমি তোমার দেশ থেকে এই জঞ্জাল সরাও দাও, তারপর আমি তোমার দেশে আসব। আমার দেশকে যে নষ্ট করেছে তাকে তুমি রেখে আমার ওখানে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত আমার কাছে সম্মানজনক দাওয়াত না। আবার আপনি দেখেন, আমাদের মুস্তাফিজুর রহমান শুধু খেলোয়াড়, তার সাথে ভালো আচরণ করলো না। আমাদের যে উপদেষ্টা জাহিদ সাহেব, তিনি ওখানে গিয়ে বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হলেন, সরকারের পদস্থ মানুষ। এখন আমার দেশের খেলোয়াড়কে তুমি পছন্দ করবে না, আমার দেশের মানুষকে পছন্দ করবে না, আমার দেশের উপদেষ্টাদের পছন্দ করবে না, আমার দেশের সংস্কৃতিকে পছন্দ করবে না, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পছন্দ করবে না, আবার আমার দেশের ফ্যাসিস্টের প্রধানকে তুমি রেখে দেবা, আবার আমার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে তুমি দাওয়াত দেবা। এত জগা খিচুড়ির মধ্যে যাওয়াটা আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মনে হয় না। এটা ভারত থেকে সেই সিরাতুল মুস্তাকিমের পথে আসবে না হাঁটলে আমি আমার জায়গায় থাকবো। তোমার ঘরে চালে আমার চাল দিয়ে আমি বসবাস করছি, মানে এই না যে তোমার ঘরের চাল দিয়ে আমি রান্না করে খাচ্ছি। আমার ভাত না হলে আমি না খেয়ে থাকছি, আমার যদি ভাত হয় আমি ভাত খেয়ে থাকছি। সুতরাং আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের 18 কোটি মানুষ রক্ষা করবে। এমপি রুহুল আমিন যেভাবে বললেন যে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসবে ভারত, সরল পথে। না, ভারতে তো চাণক্য নীতি, অথবা ভারত কিন্তু আপনার ওই যে বাংলাদেশ প্রশ্নে তাদের একটা সর্বদলীয় একটা ঐক্যমত্য আছে, বুঝছেন না? বাংলাদেশকে তারা শেখ হাসিনাকে তো রাহুল গান্ধী মা বলেছে। না, রাহুল গান্ধী জানে কি না যে শেখ হাসিনা যে গণহত্যার 1 নাম্বার আসামি, তারা রাহুল গান্ধীর মা গণহত্যাকারী নাকি? না, ইন্দিরা গান্ধীও শিখদের এরকম মেরে ফেলেছিল, গণহত্যা করেছিল। না, এটা হয়তো তাদের বলতে পারে তারা, কিন্তু আসলে এটা বাংলাদেশের জনগণের মতামতটা প্রতিফলিত করে না আর কি এইভাবে এই ইয়েতে। এবং ভারতকে আসলে বুঝতে হবে যে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের মনোজগতের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনকে তারা ধারণ করে বন্ধুত্বের হাতকে প্রসারিত করতে হবে। ভারতের মধ্য থেকেও এক ধরনের প্রচেষ্টা আছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার, কারণ ভারতের এটা একটা বাজার, বাংলাদেশ অনেক অনেক কিছু তারা রপ্তানি এটা করে। কি 1.5 বছর ভিসা বন্ধ রাখার পরে তারা বুঝতে পারছে? না, 1.5 বছর ভিসা রাখার পরে তারা অবশ্যই বুঝতে পেরেছে, তাদের এখানে আন্দোলনও হয়েছে। হ্যাঁ, তাদের এখানে তাদের আন্দোলন হয়েছে, সাংবাদিক ময়ূককে মারামারি করেছে এলাকার মানুষরাই। না, তারপরে আপনার এই ভারতের তো বিভিন্ন বণিক সমিতির পক্ষ থেকে আমরা প্রেস কনফারেন্স দেখেছি, তারা বিভিন্ন আকুতি জানিয়েছে এবং তারা বলেছে যে এখানে বাংলাদেশের সাথে সম্পর্কটা উন্নয়ন করার জন্য এখন সিদ্ধান্তটা ভারতের সরকারকে নিতে হবে। এখানে আমাদের সিদ্ধান্তের কিছু নাই, আমরা তার সিদ্ধান্ত নিয়ে বসে আছি। আমরা সমমর্যাদার ভিত্তিতে দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারতের দিল্লিতে বসে থাকতেন মুঘল সম্রাট। আমি না বেশি দূর যাব না, পাল যুগে না, আমরা 12 আউলিয়ার যুগে যাব। ঈশা খাঁ ছিলেন সোনারগাঁয়ে, প্রতাপাদিত্য ছিলেন যশোরে, 12 জন আউলিয়া ছিলেন, বা এই 12 ভূঁইয়া ছিলেন। 12 ভূঁইয়া মানে 12 জন জমিদার। এই 12 জমিদারও মুঘল সম্রাটকে মানত না। তো নরেন্দ্র মোদী এই ইতিহাস ভুলে যান কেন? তো এই বাংলাদেশে নিয়ে এত ভাবার দরকার কেউ না। ভারতের এই পররাষ্ট্রনীতির জায়গাটা তারা ভাববে, বাংলাদেশ বাজার এখানে এসে বিক্রি করে যাবেন, কিন্তু আপনাকে বাংলাদেশ অনেকভাবে চিন্তা করবে। এইটা এখন এতভাবে না ভাবলেও হতো। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ,
বাংলাদেশের নাগরিকরা কিন্তু অনেক কিছু নিয়ে চিন্তা করে। আপনারা যেভাবে তামিলনাড়ুকে দমন করেন, আপনারা যেভাবে হায়দ্রাবাদকে দখল করছেন, আপনারা যেভাবে লেন্দুর দর্জির মাধ্যমে সিকিমকে দখল করছেন, আপনারা যেভাবে কাশ্মীরে মানুষ মারেন, আপনারা যেভাবে সেভেন সিস্টারে সেখানকার যারা আদিবাসীরা আছে তাদের উপর নিকৃষ্ট রকম নির্যাতন চালান, আমাদের দেশে কেউ এরকম নির্যাতন চালায় না। আপনারা সভ্য হন, আমরা সভ্য আছি। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়াত।